এক ছেলে তার সদ্য বিবাহিত স্ত্রীকে গ্রামের বাসায় একা রেখে গিয়েছিল শহরের কাজের জন্য। গ্রামে ছিল শুধুমাত্র যৌবন জ্বালায় উত্তেজিত তার স্ত্রী এবং তার ৭০ বছরের বৃদ্ধা পিতা। ফাঁকা ঘরে বৃদ্ধা শ্বশুর তার পুত্রবধূর আকর্ষণীয় শরীরের যৌবন জ্বালায় উত্তেজিত হয়ে যায় নিজের মনের খাইশ পূরণ করার জন্য। পুত্রবধূকে প্রতি রাতেই দুধের সাথে নেশাজাতীয় ওষুধ মিলিয়ে খাইয়ে দিত, যার ফলে পুত্রবধূ নিস্তেজ হয়ে পড়ত। আর তারপর ফাঁকা ঘরে লাইট বন্ধ করে সারা রাত এমন কিছু শুরু হতো জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তাহলে বৃদ্ধা শ্বশুর সেই রাতগুলোতে এমন কি কাজ করেছিল যার কারণে পুত্রবধূ হাসপাতালে যেতে বাধ্য হলো? তাহলে কি শেষমেশ পুত্রবধূ তার বৃদ্ধা শ্বশুরের ফাঁদে পড়ে গর্ভবতী হয়ে গেল, নাকি শেষমেশ ঘটনাটি অন্যদিকে মোড় নিল? এই রহস্যের জাল ভেদ করতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে নদীর ধার ঘেঁষেছিল একটি টিনের ছাউনিওয়ালা ঘর। সেই ঘরে বাস করত তিনজন: আব্দুল মান্নান, তার স্ত্রী রহিমা খাতুন আর তাদের একমাত্র ছেলে আরিফুল ইসলাম। আরিফুলের বয়স মাত্র ২২ বছর। সকাল হলেই মান্নান সাহেব মসজিদে নামাজ পড়তে যেতেন। রহিমা আপা রান্নাঘরে হাঁড়ি পাতিল নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। আর আরিফুল কলেজে যাওয়ার আগে বাবার সঙ্গে চা খেত। বিকালে তিনজনে উঠানে বসে আলু ভর্তা, ডাল আর ভাত খেতেন। সন্ধ্যায় ছাদে উঠে তারা দেখতেন, গল্প করতেন। সংসার ছিল ছোট, কিন্তু ভালোবাসায় ভরপুর। কোনো ঝগড়া নেই, কোনো অভিযোগ নেই, শুধু শান্তি আর শান্তি। কিন্তু একটা দিন সব বদলে দিল। সেদিন ছিল গ্রামের বড় মেলা। রহিমা আপা আরিফুলকে নিয়ে মেলায় গিয়েছিলেন কিছু কাপড় আর মিষ্টি কিনতে। মেলার ভিড় ছিল অসহ্য। হঠাৎ করে এই দোকানে আগুন লাগল। লোকজন চিৎকার করে ছোটাছুটি শুরু করল। ধাক্কাধাক্কিতেই রহিমা আপা মাটিতে পড়ে গেলেন। আরিফুল ছুটে গেল মাকে তুলতে, কিন্তু ততক্ষণে অনেকের পায়ের তলায় চাপা পড়ে রহিমা আপার শরীর নিস্তেজ হয়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরিফুল মায়ের হাত ধরে কাঁদছিল, মা ওঠো। কিন্তু মা আর উঠলেন না। সেই রাতে ঘরে ফিরে এলো শুধুই একটা লাশ। সেদিন থেকে ঘরটা যেন অন্ধকারে ডুবে গেল। সে ঘরে সকালে রহিমা আপার গান ভেসে আসত, সেখানে শুধুই এখন নীরবতা। রান্নাঘরে হাড়ি আর ঠকঠক করত না, ছাদে আর কেউ যেত না। মান্নান সাহেব দিনের পর দিন চুপচাপ বসে থাকতেন। আরিফুল কলেজে যাওয়া বন্ধ করে দিল। দুজনের চোখে শুধু অশ্রু আর শূন্যতা। খাবার ঠান্ডা হয়ে যেত, কেউ হাত দিত না। রাতে আরিফুল বাবার পাশে শুয়ে কাঁদত। মান্নান সাহেব চুপচাপ ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেন। কথা বলতেন না কেউই, শুধু একে অপরের শরীরে উত্তাপ অনুভব করতেন। কিন্তু সময় ধীরে ধীরে ক্ষত সারাতে শুরু করল। একদিন সকালে আরিফুল উঠে চা বানালো। দুটো কাপ নিয়ে বাবার কাছে এলো। বাবা, চা খান। মান্নান সাহেব চুপচাপ কাপ হাতে নিলেন। চা খেতে খেতে আরিফুল, বাবা, চা খান। মান্নান সাহেব চুপচাপ কাপ হাতে নিলেন। চা খেতে খেতে আরিফুল বলল, মা যদি থাকতেন এখন বলতেন, আরিফ, চাটা একটু মিষ্টি করিস। মান্নান সাহেব হেসে ফেললেন। অনেক দিন পর সে হাসি থেকে আরিফুলের চোখে জল এলো, কিন্তু সে হাসল। সেদিন থেকেই তারা দুজনেই আবার কথা বলা শুরু করল। এখন ঘরে শুধু দুজন। সকালে আরিফুল চা বানায়, বাবা খেতে বসেন। বিকালে দুজনে উঠোনে বসে গল্প করেন। মায়ের শূন্যতা কখনোই পূরণ হবে না, কিন্তু বাবা ছেলে একসঙ্গে থেকে শিখে গেছে জীবন থেমে থাকে না। যতক্ষণ একে অপর আছে ততক্ষণ আলো আছে, আশা আছে। এক সন্ধ্যায় উঠোনে দুজনে বসে তারা দেখছিলেন। আকাশে তারা ঝিলমিল করছিল, হাওয়ায় ধানের গন্ধ আসছে। হঠাৎ মান্নান সাহেব গলা খাঁকরিয়ে বলে উঠলেন, আরিফ, তুই তো এখন বড় হয়ে গিয়েছিস, বয়স হয়েছে ২২। কতদিন আর এভাবে বসে বসে খাবি? গ্রামে কাজ নেই, পয়সা নেই। তুই এক কাজ কর, শহরে যা, ঢাকায় যা, চাকুরি খুঁজে নে। সেখানে চাকুরি আছে। আমি একা থাকব, কিন্তু তুমি তো জীবন গড়বে। তোমার মা চাইতো তুমি বড় মানুষ হও। আরিফ চুপ করে রইল। তার চোখের জল চিকচিক করছিল। সে বলল, বাবা, আপনি একা থাকবেন কি করে? রান্না কি করবে? রাতে কি পাশে থাকবে? মান্নান সাহেব হাতটা ছেলের কাঁধে রেখে বললেন, আমি আছি তো বাবা, গ্রামের লোক আছে। আর তুমি যদি চাকুরি করে টাকা পাঠাও, তাহলেই আমি বেঁচে থাকব।
তুমি যাবে, কিন্তু মাসে একবার ফোন করবে, ছুটিতে আসবে, আমি অপেক্ষায় থাকব। আরিফুল মাথা নিচু করে বলল, ঠিক আছে বাবা, আমি যাব, কিন্তু আপনাকে কথা দিচ্ছি আমি ফিরে আসব, বড় হয়ে আপনাকে নিয়ে শহরে থাকব। সেই রাতে দুজনেই অনেকক্ষণ চুপচাপ বসে রইল তারার নিচে। বাবা ছেলের মাঝে একটা নতুন শুরু হচ্ছিল, বিচ্ছেদের দুঃখে মিশে যাচ্ছিল আশার আলো। অবশেষে আরিফুল বাবার কথা মেনে নিল। একটা ছোট্ট ব্যাগে কয়েকটা জামা কাপড়, মায়ের ছবি আর বাবার দেওয়া একটা পুরাতন কুরআন নিয়ে সে ঢাকার বাসে উঠে পড়ল। বাবা স্টেশনে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় দিলেন। আরিফুল জানালা দিয়ে চোখ মুছে বলল, বাবা আমি ফিরে আসব। শহরে এসে প্রথম কয়েকদিন ছিল কঠিন। গলির পর গলি ঘুরে চাকুরি খোঁজা, কখনো গার্মেন্টস, কখনো দোকান, কখনো রিক্সা চালানোর কথা। অনেক দরজায় ধাক্কা খেয়ে অবশেষে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে মেশিন অপারেটরে চাকরি পেল। মাইনে কম, মাসে মাত্র ৮,০০০ টাকা। কিন্তু আরিফুল হাসল। প্রথম মাইনের দিন সে বাজারে গিয়ে শপিং করল, একটা বাবার জন্য লুঙ্গি আর একটা নিজের জন্য। বাকি টাকা সে পাঠিয়ে দিল গ্রামে বাবার কাছে। এভাবে চলল ২ বছর। প্রতি মাসে প্রথম সপ্তাহে আরিফুলের হাতে মাইনে আসত। সে তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে ৫ থেকে ৬,০০০ টাকা বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। বাকিটা দিয়ে নিজের ঘর ভাড়া, খাবার আর একটা ছোট্ট মোবাইল রিচার্জ। গ্রাম থেকে বাবা ফোন করতেন, আরিফ টাকা পেয়েছি। ঔষধ কিনেছি, ভালো খাবার কিনেছি, তুই কেমন আছিস? আরিফুল বলতো, আমি ঠিক আছি বাবা, আপনি নামাজ পড়ছেন তো? গ্রামের ঘরে মান্নান সাহেব এখন একা, কিন্তু আরিফুলের পাঠানো টাকা তিনি আর কষ্ট করেন না। বাজার থেকে মাছ, ফল, মাংস কিনে রান্না করে নিজেই খান। খাওয়া দাওয়ার পর ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কুরআন তেলাওয়াত করেন। সন্ধ্যায় উঠানে বসে আরিফুলের ছোট্টবেলার কথা মনে করেন। মাঝে মাঝে প্রতিবেশীদের ডেকে খাওয়ান, বলেন আমার ছেলে শহরে চাকরি করে, ওর টাকায় আমি বেঁচে আছি। আরিফুল শহরে কাজ করে ক্লান্ত হয়ে মেসে ফিরে আসে, কিন্তু প্রতি রাতেই বাবাকে ফোন করে, বাবা আজ কি খেয়েছেন? মাছ, ঝোল ভাত আর একটু ডাল। তুমি? আমি রুটি আর ডিম। দুজনের গলার হাসি। দূরে থেকেও তারা একে অপরের সঙ্গী। ২ বছরে আরিফুলের হাতে কিছু টাকা জমেছে। সে ভাবছে আরেকটু জমলে বাবাকে শহরে নিয়ে আসব। রাতে আরিফুল মেসে ফিরে বিছানায় শুয়েছিল। হঠাৎ ফোন বাজল, স্ক্রিনে বাবার নাম্বার। আরিফুল তাড়াতাড়ি ধরল। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওপাশ থেকে মান্নান সাহেব গলা কাঁপা কাঁপা, ওয়ালাইকুম আসসালাম আরিফ, আমার শরীরটা ভালো লাগছে না, বয়স হয়ে গেছে, হাঁটতে গেলে হাঁপ ধরে, হাত পা কাঁপি, ডাক্তার বলছে চাপ কমাতে হবে। আরিফুল উঠে বসল। কি হয়েছে বাবা, ওষুধ খাচ্ছেন তো? খাচ্ছি, কিন্তু একা থাকতে আর ভালো লাগে না। তুই এক কাজ কর, অনেকদিন তো চাকরি করলি, কিছু টাকা জমিয়েছিস নিশ্চয়ই, গ্রামে ফিরে আয়, আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখে রেখেছি, বিয়ে করে নে। আরও জমাবো, শহরে বাড়ি ভাড়া নিব, আপনার জন্য একটা ভালো ঘর, বউয়ের জন্য রান্নাঘর, আমার জন্য একটা ছোট্ট কন্যা। মান্নান সাহেব হাসলেন। তাহলে ঠিক আছে, আমি মেয়ে দেখতে শুরু করেছি, তুই আয়। ফোন রেখে আরিফুল অনেকক্ষণ জানালার দিকে তাকিয়ে রইল। শহরে আলো ঝিলমিল করছিল, কিন্তু তার মনে শুধু একটাই ছবি, গ্রামের উঠান, বাবার হাসি আর একটা নতুন মুখ যে তাদের দুজনের শূন্যতা পূরণ করবে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি ফিরে যাব, বাবাকে আর একা রাখব না, আমরা আবার একসঙ্গে থাকব, এবার সত্যি সত্যি নতুন সংসার। পরের মাসে প্রথম সপ্তাহেই আরিফুল ছুটি নিয়ে গ্রামে ফিরল। বাস থেকে নেমে সে দৌড়ে বাড়ি পৌঁছাল। মান্নান সাহেব দরজায় দাঁড়িয়েছিলেন, চোখে হাসি, হাতে একটা নতুন লুঙ্গি। আরিফুল বাবাকে জড়িয়ে ধরল। বাবা আমি এসেছি, আমি যাব না, আর যাব না। বাবা হাসলেন, না যাবি, কিন্তু এবার সঙ্গে নিয়ে যাবি, আগে বিয়ে। মান্নান সাহেব আগেই সব ঠিক করে রেখেছিলেন। পরের গ্রামের মেয়ে, নাম ফাতেমা, বয়স ২০, পড়াশোনা করেছি ১০ম শ্রেণী পর্যন্ত। মুখে হাসি, চোখে লজ্জা, কথাই মিষ্টি। মান্নান সাহেব বলেছিলেন, মেয়ে ভালো, ঘরের কাজবাজ জানে, তোর মায়ের মতোই। বিয়ের দিন ঠিক হলো ৩ দিন পর। গ্রাম জুড়ে আমন্ত্রণ, মসজিদে আকদ। আরিফুল নতুন পাঞ্জাবি পরল, ফাতেমা লাল শাড়িতে সেজেছিল, চোখে কাজল, কপালে সিন্দুর। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, কবুল?
আরিফুল ৩ বার বলল, কবুল। ফাতেমা লজ্জায় মাথা নিচু করে ফিসফিস করে বলল, কবুল। বিয়ের পর ফাতেমা বাড়ি এলো। প্রথম দিন সে রান্না করল মুরগির ঝোল, ভাত এবং ডাল। মান্নান সাহেব খেয়ে বললেন, আহ, এ যেন তোমার মা ফিরেছে। আরিফুল হাসল, ফাতেমা লজ্জায় লাল। কয়েকদিন গ্রামে কাটল। ফাতেমা বাবাকে ওষুধ খাওয়াতো, মাথায় তেল মাখত, আরিফুলের সঙ্গে হাসে, গল্প করে। রাতে ৩ জনে উঠানে বসে চা খায়। মান্নান সাহেব বলেন, এবার শহরে যাব, নতুন নতুন সংসার। আরিফুল বলল, হ্যাঁ বাবা, আমি ঢাকায় একটা ২ কামরার ফ্ল্যাটে ভাড়া দেখে রেখেছি। আপনার জন্য আলাদা ঘর, ফাতেমার জন্য রান্নাঘর। আমি কাজ করব, আপনারা থাকবেন। ফাতেমা লজ্জা পেয়ে বলল, আমি তো কখনোই শহরে যাইনি, কিন্তু আপনাদের সঙ্গে থাকলে ভয় নেই। মান্নান সাহেব হাসলেন, তোর মা যেন আকাশ থেকে দেখছে, তার ছেলে বিয়ে করেছে, সংসার পেয়েছে। এবার আমরা ৩ জন আবার একসঙ্গে। বিয়ের পর মাত্র ৭ দিন কাটল। আরিফুলের ছুটি শেষ। গার্মেন্টস থেকে ফোন এলো, আর দেরি করলে চাকরি থাকবে না। আরিফুল ব্যাগ গুছাল। ফাতেমার চোখ মুছে দাঁড়িয়ে মান্নান সাহেব বললেন, যা বাবা, কাজ আগে, আমরা আছি। শেষ রাতে আরিফুল ফাতেমাকে জড়িয়ে ধরল। আর কয়েকটা মাস আমি টাকা জমাব, শহরে ২ কামরার ফ্ল্যাট ভাড়া নেব, তারপর তোমাকে আর বাবাকে নিয়ে যাব। আমরা ৩ জন একসঙ্গে থাকব, তুমি শুধু অপেক্ষা করো। ফাতেমা মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব, বাবার খেয়াল রাখব। শুধু ফোন করবে সকালে। বাসে উঠে আরিফুল চলে গেল। ফাতেমা দরজায় দাঁড়িয়ে হাত নাড়ছিল যতক্ষণ না বাস চোখের আড়ালে না গেল। তারপর ঘরে ফিরে এলো। এখন ঘরে ২ জন, বাবা আর বৌমা। কিন্তু ফাতেমার মনে একটা শূন্যতা। দিন কাটতে লাগল। সকালে ফাতেমা উঠে বাবার জন্য চা বানায়। মান্নান সাহেব বলেন, তোর হাতের চা যেন তোর মায়ের মতো। ফাতেমা হাসে, কিন্তু চোখে জল। রান্না করে, বাড়ি ঝাঁটা দেয়, বাবাকে ওষুধ খাওয়ায়। রাতে আরিফুল ফোন করলে তার সাথে কথা বলে। কিন্তু ফাতেমা তখনও একা। বিয়ের নতুন শাড়ি পরে, কিন্তু কেউ দেখে না। রাতের বিছানায় শুয়ে আরিফুলের পাশের জায়গা ফাঁকা। সে চাদর জড়িয়ে কাঁদে। মান্নান সাহেব বোঝেন। একদিন বললেন, বিটি, তুই একা মনে করিস না, আমি আছি, আরিফ আসবে। ফাতেমা হাসে, জানি বাবা, আমি অপেক্ষা করছি। কিন্তু মনে মনে গুনছি, আর কতদিন, কবে আসবে আমার সংসার, কবে শহরে যাব, কবে ৩ জন একসঙ্গে থাকব। রাতে সে আরিফুলের ছবির দিকে তাকিয়ে আর ফিসফিস করে, তাড়াতাড়ি এসো, আমি একা। ফাতেমা প্রতি রাতে ঘুমাতে যেত, কিন্তু ঘুমটা যেন গভীর সমুদ্রে ডুবে যাওয়ার মতো। চোখ বুঝলেই সব অন্ধকার, কোনো স্বপ্ন নেই, কোনো শব্দ নেই। সকালে চোখ খুললেই শরীর ভারী, হাত পা ব্যথায় টান টান করে, কখনো কোমরে ব্যথা, কখনোই কাঁধে। বিছানা থেকে উঠতে গেলে মনে হয় কেউ রাতভর তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। প্রথমে সে ভেবেছিল কাজের ক্লান্তি, কিন্তু বিয়ের আগে তো এমন হতো না। গ্রামের মেয়ে সারা দিন খেতে খামারে কাজ করত, তবুও সকালে উঠত তরতাজা। এখন শুধু ঘরের কাজ, বাবার দেখাশোনা, তবুও শরীর এত ভেঙে পড়ছে কেন? এক রাতে আরিফুল ফোন করল। ফাতেমা কাঁপা গলায় বলল, আমার শরীরটা ভালো যাচ্ছে না, প্রতি রাতে ঘুমাই, কিন্তু হুঁশ থাকে না। সকালে উঠলে হাত পা ব্যথায় ছেড়ে দেয়, মনে হয় কেউ আমাকে মেরেছে। বিয়ের আগে তো এমনটা হতো না, তুমি কি বলো? আরিফুল চুপ করে শুনল। তারপর, তুমি হয়তো জায়গা বদলেছ বলে এমনটা হচ্ছে। গ্রামের মাটির ঘর থেকে টিনের ছাউনি, বিছানা বদল, পানি বদল। শরীরটা মানিয়ে নিতে সময় লাগে। তুমি একটু ধৈর্য ধরো। বাবাকে বলো তোমাকে ডাক্তার দেখাক। আর আমি আসছি আর কয়েক মাস। ততদিন তুমি রাতে জেগে থেকো না দয়া করে। দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। এভাবে কেটে গেল আরও ৩ মাস। প্রতিদিন একই চিত্র। রাত নামলেই ফাতেমার ভয় শুরু। সে দরজায় 2টো খিল,
জানালার কাপড় ঝুলিয়ে দেয়, বিছানার পাশে পানি আর লবণ রাখে। মান্নান সাহেব ঘুমিয়ে পড়লে সে আলো জ্বালিয়ে বসে থাকে, কিন্তু চোখে বুঝলেই ঘুম আসে। গভীর অন্ধকার, যেন কেউ তাকে টেনে নিয়ে যায়। সকালে উঠলি একই অবস্থা। প্রতিদিন সে আরিফুলকে ফোন করে কাঁদত, আর পারছি না আমি, রাতে কিছু একটা আসে, আমি মরে যাব। আরিফুল বলতো, আমি আসছি, আর একটা মাস, টাকা জমাচ্ছি। কিন্তু মাস কাটে না, ফাতেমা দিনে দিনে শুকিয়ে যায়। খাওয়া কমে গেল, চোখের নিচে কালি। মান্নান সাহেবের মনে অনেক দিন ধরে একটা অন্ধকার চাহিদা লুকিয়েছিল। বয়স হলেও শরীরের উত্তাপ কমেনি। রহিমা আপার মৃত্যুর পর তিনি একা থেকে কষ্ট পেয়েছিলেন, কিন্তু সেই কষ্টের মধ্যে লুকিয়েছিল শারীরিক চাহিদা। তিনি ছেলেকে শহরে পাঠিয়ে দিয়ে বৌমাকে কাছে রাখার স্বপ্ন দেখতেন। ষড়যন্ত্রটা শুরু হয়েছিল প্রথম থেকেই। আরিফুলকে বিয়ে করিয়ে বৌমা ফাতেমাকে গ্রামে রেখে রাতের আধারে তার চাহিদা মেটানোর পরিকল্পনা। তিনি ভাবতেন, এই মেয়েটা আমার দেখাশোনা করবে, আর আমি তার শরীরের স্বাদ নেব, কেউ জানবে না। প্রতি রাতে ফাতিমা বিছানায় যাওয়ার আগে মান্নান সাহেব এসে দাঁড়াতেন, হাতে এক গ্লাস গরম দুধ। হাসি মুখে বলতেন, বেটি, তুমি ক্লান্ত? এটা খাও। দুধ খেলে শরীর সুস্থ থাকে, ঘুম ভালো আসে। তোমার মতো নতুন বউদের জন্য এটা দরকার। ফাতিমা বিশ্বাস করত, বাবার মতো মানুষ কি সন্দেহ করবে। সে দুধটা নিয়ে খেয়ে ফেলত। দুধের স্বাদ মিষ্টি, উষ্ণ, কিন্তু তার মধ্যে মান্নান সাহেবের আগে থেকেই মিশিয়ে রেখেছিল একটি শক্তিশালী ঘুমের ঔষধ। কিছুক্ষণের মধ্যে ফাতিমার চোখ ভারী হয়ে যেত। সে গভীর সমুদ্রের মতো ঘুমের গহীনে ডুবে যেত। হুঁশ থাকত না, কোনো স্বপ্ন দেখত না। তখনই মান্নান সাহেবের খেলা শুরু হতো। অন্ধকার ঘরেই সে ফাতিমার কাছে যেত, তার শরীরে হাত বুলাত, চাহিদা মেটাত, নির্যাতন করত। কখনো চুল টেনে, কখনো শরীরে আঁচড় কাটে, কখনো চাপ দিয়ে। ফাতিমা অজ্ঞান, কিছুই বুঝত না। সে শুধু তার শরীরকে ব্যবহার করত যেন একটা খেলনা। তার মনে সন্তুষ্টি, অনেক দিনের পোষণ করার চাহিদা মিটে যেত। সকাল হলেই সে চলে যেত। সকালে ফাতেমা উঠত, শরীর ভাঙা, হাত পায়ে ব্যথা, গলায় ব্যথা, কপালে আঁচড়, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে মেরেছে। সে কিছুই বুঝত না। বিয়ের আগে তো এমন হতো না, ভাবত। কিন্তু মান্নান সাহেব সকালে হাসি মুখে চা এনে দিতেন। কেমন ঘুম হলো বেটি? ফাতেমা বলতো, ভালো, কিন্তু শরীরে ব্যথা। তিনি বলতেন, ঔষধ খাও, ঠিক হয়ে যাবে। ফাতেমা সন্দেহ করত না, তার বিশ্বাস ছিল অটুট। বাবা তো রক্ষক। কিন্তু এই ষড়যন্ত্র চলতে থাকল, মাসের পর মাস। ফাতেমা দিনে দিনে শুকিয়ে যেত। আরিফুল ফোনে জিজ্ঞাসা করলে সে বলতো, ঠিক আছি, শুধু একা লাগে। কিন্তু ভেতরে ভেতরে ভয় বাড়ছিল। মান্নান সাহেবের চোখে লুকিয়েছিল সে অন্ধকার চাহিদা, যা কখনোই মিটবে না। সে ভাবত, আরিফ তো এত তাড়াতাড়ি ফিরবে না। এই মেয়ে আমার ফাতেমা অজান্তেই তার ফাঁদে পড়ে যাচ্ছিল, আর রাতের অন্ধকার তার নীরব সাক্ষী। হঠাৎ এক সন্ধ্যায় আরিফুলের ফোন এলো, গলায় উত্তেজনা। আব্বা, আমার বেতন বেড়ে গেছে, এখন মাসে 15,000 টাকা ইনকাম করি। আমি গ্রামে আসছি, তোমাদের দুজনকে শহরে নিয়ে যাব, আর একা থাকতে হবে না। মান্নান সাহেব চমকে উঠলেন, কিন্তু মুখে হাসি। হায় বাবা, আমরা অপেক্ষা করছি। পরের দিন আরিফুল এলো, ব্যাগে নতুন জামা, হাতে টাকা। ফাতিমাকে জড়িয়ে ধরল। চলো, এবার সত্যি সত্যি আমাদের নতুন সংসার হবে। ফাতেমার চোখে আলো। সে আর কিছুই বলল না, শুধু ব্যাগ গোছালো। তিনজন বাসে উঠল। ঢাকায় পৌঁছে আরিফুল একটা ছোট্ট দোতলা বাড়ির 2 কামরাওয়ালা ফ্ল্যাট। ভাড়া মাসে 5,000 টাকা। এক কামরায় আরিফুল আর ফাতেমা, আরেক কামরায় মান্নান সাহেব। প্রথম রাতে ফাতেমা আরিফুলের পাশে শুয়ে ফিস ফিস করে বলল, এবার আর ভয় নেই, তুমি আছো। আরিফুল হাসল, কি ভয়, এখন আমরা 3 জন। মান্নান সাহেব নিজের ঘরে শুয়ে ভাবলেন, এবার আর সুযোগ নেই। ছেলে পাশের ঘরে, তার চাহিদা এখন জ্বলছে, কিন্তু দরজা বন্ধ। দিন কাটতে লাগল। সকালে ফাতেমা রান্না করে, আরিফুল কাজে যায়। মান্নান সাহেব বারান্দায় বসে থাকেন।
রাতে দুটো ঘর, দুটো দরজা। আরিফুল আর ফাতেমা একসঙ্গে ঘুমায়। মান্নান সাহেব একা। তার হাতে আর দুধের গ্লাস নেই, আর কোনো ঔষধও নেই। ফাতেমার শরীরে আর ব্যথাও করে না, সে আর ভয়ও পায় না, কারণ এবার সে একা নয়, 3 জনের সংসার চলছে। কিন্তু মান্নান সাহেবের মনে ঝড়, আর ফাতেমার মনে সন্দেহের বীজ। শহরের ছোট ফ্ল্যাটেই 3 জনের জীবন চলছিল যেন একটা সুতোর ধারি, সামান্য টান দিলে ছিঁড়ে যাবে। মান্নান সাহেবের মনে অন্ধকার চাহিদা দিন দিন বাড়ছিল। শহরের আলোয় তার পুরাতন ফাঁদ আর কাজ করছিল না। ফাতেমা আরিফুলের পাশে থাকে। দরজা বন্ধ, কোনো সুযোগ নেই। তিনি নিজেকে ধরে রাখার চেষ্টা করতেন। দিনে চা খেতেন, নামাজ পড়তেন, কিন্তু রাতে একা ঘরে চোখ বুঝলেই সেই ছবি ভেসে উঠত। আর পারছি না, ভাবতেন। কয়েক মাস কেটে গেল এভাবেই। ফাতেমা শান্ত, আরিফুল কাজে ব্যস্ত, কিন্তু মান্নান সাহেবের ধৈর্য শেষ হয়ে গেল। একদিন রাতে আরিফুলের কাজে দেরি হয়ে গেল। গার্মেন্টসের অতিরিক্ত শিফট। ফোন এসেছে, আরও 2 ঘন্টা লাগবে। মান্নান সাহেবের চোখে আলো জ্বলে উঠল। সুযোগ। রান্নাঘরে গিয়ে তিনি দুধ গরম করলেন। তার মধ্যে পুরাতন ঔষধ মিশিয়ে দিলেন, যেটা গ্রাম থেকে নিয়ে এসেছিলেন। ফাতেমা রান্না শেষ করেছিলেন, ক্লান্ত মুখ। মান্নান সাহেব এসে গ্লাসটা এগিয়ে দিলেন। হাসি মুখে বললেন, বেটি, তুমি তো অনেকদিন দুধ খাও না, এটা খেয়ে নাও, তোমার শক্তি ফিরে আসবে। তুমি তো সারাদিন কাজ করো, রান্না, বাসন মাজা এবং আমার দেখাশোনা। এটা খেলে ঘুম ভালো হবে। ফাতেমা এক মুহূর্তেই দ্বিধা করল, কিন্তু বাবার প্রতি বিশ্বাস এখনো অটুট। সে গ্লাসটা নিয়ে দুধ খেয়ে ফেলল। স্বাদ মিষ্টি, উষ্ণ। কিছুক্ষণ পর তার চোখ ভারী হয়ে এলো। সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমের গভীর সমুদ্রে ডুবে গেল। হুঁশ নেই, কোনো সাড়া নেই। মান্নান সাহেব অপেক্ষা করছিলেন। ঘর অন্ধকার। তিনি দরজা লক করে ফাতেমার কাছে গেলেন। তার চাহিদা এখন ধরে রাখা গেল না। হাত বাড়ালেন। শুরু হলো সেই অপকর্ম যা অনেক দিন ধরে পোষণ করা ছিল। ফাতেমা অজ্ঞান, কিছুই বোঝে না। মান্নান সাহেবের মনে সন্তুষ্টি, মিশে ভয়। এবার মিটবে ভাবলেন, কিন্তু এক পর্যায়ে দরজার শব্দ, চাবির আওয়াজ। আরিফুল ফিরে এসেছে। দেরি হয়নি, একটু আগেই শিফট শেষ। দরজা খুলে আরিফুল ঘরে ঢুকল। আলো জ্বালাতেই তার চোখে পড়ল দৃশ্যটা। বাবা তার স্ত্রীর উপরে, অজ্ঞান ফাতেমা। অসম্ভব অবস্থা। আরিফুল হতভম্ব। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিৎকার করে উঠল, আব্বা, এটা কি করছেন? মান্নান সাহেব ছিটকে উঠলেন, মুখ ফ্যাকাশে। ফাতেমা ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু কিছুই বুঝতে পারল না। আরিফুলের চোখে অশ্রু, রাগ, বিশ্বাসঘাতকতা। সে ছুটে গিয়ে ফাতেমাকে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো? মান্নান সাহেব কাঁপতে কাঁপতে বললেন, বাবা, এটা ভুল, আমি। কিন্তু আরিফুল শুনল না। তার জগৎ ধ্বংস হয়ে গেল। সেই রাতে ফ্ল্যাটে চিৎকার, কান্না। আরিফুল পুলিশে যাওয়ার কথা ভাবল, কিন্তু সে তো বাবা, কিভাবে? ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম না, দুধ খেয়ে ঘুম। সত্যটা ধীরে ধীরে খুলে গেল। র্যামের রাতগুলো দুধ এবং ব্যথা। আরিফুলের মনে বিদ্যুৎ চমকালো। সে বাবাকে জিজ্ঞেস করল, আপনি এতদিন? মান্নান সাহেব মাথা নিচু করে স্বীকার করলেন। আরিফুলের হাত কাঁপল। সে বলল, আপনি আমার বাবা, কিন্তু এটা অপরাধ। আমি আর থাকতে পারবো না। পরের দিন সকালে আরিফুল ফাতেমাকে নিয়ে চলে গেল। একটা ছোট হোটেলে উঠল। মান্নান সাহেবকে একা রেখে ফোন বন্ধ। পুলিশে রিপোর্ট করল না, কিন্তু পরিবার ভেঙে গেল। মান্নান সাহেব একা ফ্ল্যাটে বসে কাঁদলেন। চাহিদার জন্য সব হারালেন। আরিফুল আর ফাতেমা নতুন করে শুরু করল, কিন্তু বাবার ছায়া মুছে গেল। পরিবারের বন্ধন যখন চাহিদার শিকার হয়, তখন শুধু ধ্বংস হয়। বিশ্বাস ভাঙলে কোনো আলো ফিরে আসে না। মান্নান সাহেব একা ফ্ল্যাটে পড়ে রইলেন। দিন রাত কাঁদতেন, আমি পাপ করেছি। নিজেকে মারতেন। খাওয়া বন্ধ, ঘুম নেই, মস্তিষ্ক দুর্বল হয়ে গেল, পাগল প্রায়। একদিন বেরিয়ে পড়লেন রাস্তায়। ঢাকার অলিতে গলিতে ঘুরতেন।
অপরিচিত মানুষের মুখ দেখে চিৎকার করতেন। লোকেরা পাগল ভেবে পাথর ছুঁড়ত, লাথি মারত। এক রাতে রাস্তায় পড়ে গেলেন, শেষ নিঃশ্বাস। লোক অজ্ঞাত লাশ ভেবে দাফন করে দিল। পাপের প্রায়শ্চিত্ত হয়নি, হয়েছে শুধু মৃত্যু।